Welcome to this online class. I am Arup Kumar Majumdar, lecturer, Department of Accounting, Government Hayes College, Magura. Today's session on capital structure, working capital management. So at the end of this session, you will be able to determine the working capital cycle, that means operating cycle, and the required net working capital of an organization. Dear student, what is working capital cycle or operating cycle? অপারেটিং একটু খেয়াল করো, অপারেটিং সাইকেল পরিচালন চক্র বলতে আমরা যেটা বুঝি সেটা এখানে লেখা আছে, অর্থাৎ ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড মাইনাস পেয়াবেল ডিফার্ড পিরিয়ড। অর্থাৎ ইনভেন্টরি কনভার্সন অর্থাৎ র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডসে রূপান্তর করতে যে সময়টার প্রয়োজন হয়, দ্যাট মিন্স ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড মিন্স র মেটেরিয়ালস কতদিন ঘরে থাকে, ওয়ার্ক ইন প্রসেস কতদিনে শেষ করতে হয়, এবং ফিনিশ গুডস অর্থাৎ তৈরি পণ্য কতদিন গুদামে মজুদ থাকে। এই তিনটের যোগফলকে আমরা একসাথে বলছি ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড মিন্স র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড প্লাস ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড অ্যান্ড ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। দিস কনভার্সন পিরিয়ড মিন্স এটি কতদিন ঘরে থাকে অর্থাৎ গুদামে থাকে। কি কি গুদামে থাকে? র মেটেরিয়ালস ক্রয় করার পরে কতদিন এটা গুদামে মজুত রাখতে হয়, ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ মেশিনে কতদিন এটা প্রক্রিয়াজাত হয়, এবং ফিনিশ গুডস অর্থাৎ তৈরি পণ্যটা চূড়ান্ত ভাবে তৈরি হয়ে যাওয়ার পরে বিক্রয়ের আগ পর্যন্ত কতদিনে এটা গুদামে থাকে, দ্যাট ইজ ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ডের সাথে আমরা যোগ করবো অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড। দ্যাট মিন্স পণ্যটা বিক্রি করার পরে, চূড়ান্ত পণ্যটা বিক্রি করার পরে এটা নগদে টাকাটা নগদ কালেকশন করতে কতদিন সময় লাগে, সেটাকে আমরা বলছি অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড। এখান থেকে আমরা বাদ দেব এক পেয়াবেলস ডিফার্ড পিরিয়ড। দ্যাট মিন্স এটার অর্থ হচ্ছে পেয়াবেল, আমরা বাকিতে কত টাকা পরবর্তীতে পরিশোধ করব, অর্থাৎ আমরা যার কাছ থেকে মজুদ পণ্য ক্রয় করব মানে র মেটেরিয়ালস ক্রয় করব তাকে কতদিন পরে আমরা টাকাটা দিতে পারবো, বা শ্রমিকদেরকে আমরা কতদিন পরে মজুরি দিতে পারবো, বা ওভারহেড বাবদ কতদিন পরে আমরা টাকাটা পরিশোধ করব। তাহলে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ডের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড যোগ করে পেয়াবেল ডিফার্ড পিরিয়ডটাকে মাইনাস করলে আমরা পেয়ে যাব অপারেটিং সাইকেল। আচ্ছা, র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে একটা সূত্র দেওয়া আছে, র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড সমান র মেটেরিয়ালস ইনভেন্টরি বা ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ইনভেন্টরি গুণ হবে 360 ভাগ অ্যানুয়াল র মেটেরিয়ালস কনজাম্পশন, বাৎসরিক কত টাকা র মেটেরিয়ালস আমরা ব্যবহার করছি। তাহলে ইনভেন্টরি বলতে আমরা সাদা ওপেনিং ইনভেন্টরি বোঝাচ্ছি এখানে, র মেটেরিয়ালস ইনভেন্টরি 360 হচ্ছে বছরের দিন সংখ্যা, আর অ্যানুয়াল র মেটেরিয়ালস কনজাম্পশন, এটা দিয়ে আমরা র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ডটা বের করতে পারবো। এটা প্রয়োজন হবে কখন আমরা বলবো। আচ্ছা, ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড। আচ্ছা, WIPI ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বা ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি গুণ 360 ডিভাইডেড হবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করব। তাহলে র মেটেরিয়ালস ওয়ার্ক ইন প্রসেসের যে মজুদ থাকবে সেটার সাথে 360 দিয়ে গুণ হবে এবং কস্ট অফ প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা, ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড। আচ্ছা, ফিনিশ গুডস ইনভেন্টরি একইভাবে যেটা আমাদের মজুদ থাকবে সেটার সাথে 360 দিয়ে গুণ করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড পেয়ে গেলাম, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড পেয়ে গেলাম এবং ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড। অ্যাকাউন্ট রিসিভেবল দ্যাট মিন্স
উদ্বৃত্ত অ্যাকাউন্ট রিসিভেবল উদ্বৃত্ত কত 360 দ্বারা গুণ ক্রেডিট সেলস এট কস্ট, অর্থাৎ যে পণ্যটা আমরা বাকিতে বিক্রয় করছি সেটার কস্ট কত ছিল, কত টাকা মূল উৎপাদন খরচ ছিল আমাদের, তাহলে পেয়ে যাবো অ্যাকাউন্ট রিসিভেবল কনভার্সন পিরিয়ড। আচ্ছা, পেয়েবল ডিফল্ট পিরিয়ড বলতে আমরা বোঝাচ্ছি ক্রেডিটর্স, যেটা উদ্বৃত্ত থাকবে সেটার সাথে 360 দিয়ে গুণ করব এবং ক্রেডিট পারচেজ দিয়ে ভাগ করব। হ্যাঁ, এখানে আমরা বলে রাখি এই কনভার্সন পিরিয়ড গুলো আমাদের কখন প্রয়োজন হবে, যদি অঙ্ক করার সময় তোমাদের ওই প্রবলেমে কনভার্সন পিরিয়ড দেওয়া না থাকে, কনভার্সন পিরিয়ড যদি উল্লেখ থাকে, মেনশন থাকে, তাহলে তোমাদেরকে এটা করতে হবে না। আর যদি ওই অঙ্কে কনভার্সন পিরিয়ড দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে কনভার্সন পিরিয়ডটা বের করে নিতে হবে। এই জন্য এই সূত্রগুলো একটু আলোচনা করে নিলাম। আচ্ছা, কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে এইখানে, এই অধ্যায়ের মূল অঙ্কটা আসবে হচ্ছে এইভাবে, তোমাদেরকে একটা তালিকা তৈরি করতে হবে, এরকম একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অর্থাৎ একটি তোমাদের কাছে জানতে চাওয়া হবে যে একটা পণ্য মানে একটা প্রতিষ্ঠানের জন্য কত টাকার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করার জন্য আমাদেরকে এই তালিকাটা তৈরি করতে হবে এইভাবে সূত্র দিয়ে। ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের মূল কাজ হবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে হবে একটা নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করার জন্য এই যে তালিকাটা এটা তোমরা পরবর্তীতে লিখে নিবে, বইয়েও দেওয়া আছে, এটি আমরা ফলো করব। এখন এখানে দেখা যাচ্ছে যে কি কি জিনিস আমাদের লাগবে, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কারেন্ট অ্যাসেট, এবং কারেন্ট অ্যাসেট কি পরিমাণ প্রয়োজন হবে এবং কি পরিমাণ কারেন্ট লায়াবিলিটিস আমরা রাখতে পারবো। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দিলে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাব। এখানে দেখার বিষয় তাহলে কিভাবে আমরা করব, ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, অর্থাৎ র মেটেরিয়ালস বাবদ আমাদের কত টাকার প্রয়োজন হবে একটি আর্থিক বছরে। তো সেটা আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করব, সেটা বলছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এপিইউ, অর্থাৎ আমরা কত ইউনিট উৎপাদন করব, পার ইউনিট কস্ট পিইউসি, দ্যাট মিন্স পার ইউনিট কস্ট, গুণ হচ্ছে সিপি কনভার্সন পিরিয়ড, যেটা আমরা এর আগের স্লাইডগুলোতে দেখে আসছি। র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড এটা যদি দেওয়া থাকে অঙ্কে তাহলে আমাদের আগের স্লাইডগুলোর প্রয়োজন হবে না, আর যদি দেওয়া না থাকে তাহলে এই কনভার্সন পিরিয়ডটা আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, নিচে আছে 360 52 12 অবলিক দেওয়া আছে, অর্থাৎ যদি এটা এই সিপির উপর নির্ভর করবে, এটা নিচেই কত হবে 360 হবে 52 হবে না 12 হবে, এটা নির্ভর করবে হচ্ছে সিপির উপর কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ডটা যদি তোমার দিনে দেওয়া থাকে যে 30 দিন, র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড হচ্ছে 30 দিন বা 60 দিন, তখন আসবে 360 নিচেই। কনভার্সন পিরিয়ড যদি সপ্তাহে দেওয়া থাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, তখন আসবে সেটা 52। কনভার্সন পিরিয়ড যদি মাসে দেওয়া থাকে 1 মাস 2 মাস 3 মাস, তখন সেটা আসবে নিচে আসবে 12। আমি কি বুঝাতে পারলাম যে উপরে কনভার্সন পিরিয়ডটা যে ফরম্যাটে দেওয়া থাকবে দিন সপ্তাহ মাস, উপরে আর নিচে আসবে সেটি। যদি দিন থাকে উপরে তাহলে আসবে 360, কনভার্সন পিরিয়ড যদি সপ্তাহ দেওয়া থাকে তাহলে আসবে 52, কনভার্সন পিরিয়ড যদি মাসে দেওয়া থাকে তাহলে নিচে আসবে 12। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে একই সূত্র, ফলে একটা নিয়ে আলোচনা করলে আমরা হয়ে যাবে। ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস এটা বের করার জন্য আমাদের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট প্রোডাকশন কস্ট গুণ কনভার্সন পিরিয়ড। এখন এই কনভার্সন পিরিয়ড যদি মাসে দেওয়া থাকে তাহলে নিচে আসবে 12, যদি সপ্তাহে দেওয়া থাকে নিচে আসবে 52, যদি এটা দিনে দেওয়া থাকবে নিচে আসবে 60। আচ্ছা, ঠিক একইভাবে ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস, ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস একই সূত্র, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট প্রোডাকশন কস্ট। এই পার ইউনিট প্রোডাকশন কস্ট আসবে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেসের কস্ট। এখানে মাথায় রাখতে হবে এই অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট অলওয়েজ সেম, লোয়েস সেম অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, কিন্তু রেটটা চেঞ্জ হয়ে যাবে পার ইউনিট প্রোডাকশন কস্ট আর সিপি। পার ইউনিট প্রোডাকশন কস্ট র মেটেরিয়ালস এর ক্রয় মূল্য, পার ইউনিট প্রোডাকশন কস্ট অর্থাৎ ওয়ার্কিং প্রসেস মাঝামাঝি পণ্যের মূল্য কত হয় সেটি, আর সিপি এটা দেওয়া থাকবে না অথবা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস পার অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট প্রোডাকশন কস্ট গুণ সিপি কনভার্সন পিরিয়ড। আচ্ছা, এখানে একইভাবে
উপরে যেটা থাকবে তার উপর নির্ভর করবে, নিচেই 360 হবে, 52 হবে না 12 হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এইখানে একটু আমাদের মাথায় রাখতে হবে। এই অ্যাকাউন্ট রিসিভেবল যদিও এখানে লেখা আছে, বইয়েও লেখা আছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, বাট এটা হবে মূলত, এটা মাথায় রাখতে হবে আমাদের, এটা অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট হবে না, এটা অ্যানুয়াল ক্রেডিট সেলস হবে। অর্থাৎ বার্ষিক কত টাকা আমরা বাকিতে বিক্রি করব, কত ইউনিট বাকিতে বিক্রি করব সেটা আসবে, পার ইউনিট প্রোডাকশন কস্ট আসবে, সিপি আসবে। ঠিক একইভাবে এটা। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়াবেলও একইভাবে, অ্যানুয়াল কত টাকা প্রোডাকশন বাকিতে আমরা কত টাকা ক্রয় করব, পার ইউনিট প্রোডাকশন কস্ট কত, কনভার্সন পিরিয়ড কত। ঠিক আছে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে বেরিয়ে আসলো টোটাল কারেন্ট অ্যাসেট বা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এখান থেকে আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটিস যদি বাদ দিই তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা আমরা পেয়ে যাবো। এখানে একটা জিনিস আমরা লিখি নাই, সেটা হচ্ছে ক্যাশ। সেটা আছে একটা প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা থাকতে পারে কত টাকা মিনিমাম ক্যাশ ব্যালেন্স তারা সবসময় রাখবে, সেই ব্যালেন্সটাও আমাদেরকে কারেন্ট অ্যাসেটের ভিতরে দেখাই দিতে হবে। একটা অঙ্ক, এটা কালকে তোমাদেরকে আমি গ্রুপে শেয়ার করছিলাম, তোমরা দেখছো কিনা, না থাকলে এখনো আমি পড়ছি, তোমরা একটু ইয়ে করো, মনোযোগ দাও। এটা যদি দেখতে তাহলে এটা এখন আর প্রয়োজন হতো না। আচ্ছা, খেয়াল করো, ফ্রম দ্য ফলোইং ডেটা অফ এ কোম্পানি এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড, দ্যাট মিনস রিকোয়ারমেন্ট টু ফাইন্যান্স, যা তোমাকে ফাইন্যান্স করতে হবে, অর্থায়ন করতে হবে, অ্যান অ্যাক্টিভিটি লেভেল অফ 50%, দ্য ক্যাপাসিটি অফ দ্য কনসার্ন টু প্রোডাক্ট 2,40,000 ইউনিটস পার অ্যানাম। অর্থাৎ এই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হচ্ছে বছরে 2,40,000 ইউনিট, বাট তারা 50% উৎপাদন করবে, অর্থাৎ 1,20,000 ইউনিট উৎপাদন করবে। এই 1,20,000 ইউনিট উৎপাদন করতে গেলে কত টাকা ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হবে সেটা তোমাকে ডিটারমাইন করতে বলছে, নির্ধারণ করে দিতে বলছে। আচ্ছা, এক্সপেক্টেড সেলিং প্রাইস মানে প্রত্যাশিত বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা পার ইউনিট। কস্ট অফ র মেটেরিয়ালস টাকা 3 পার ইউনিট। র মেটেরিয়ালস বাবদ প্রতি ইউনিটে খরচ হবে হচ্ছে তোমার 3 টাকা করে। আচ্ছা, ডিরেক্ট লেবার কস্ট টাকা 2.5 পার ইউনিট। প্রত্যক্ষ মজুরি বাবদ প্রতি ইউনিটে খরচ হবে হচ্ছে তোমার 2 টাকা 50 পয়সা। আচ্ছা, অ্যানুয়াল ওভারহেড at 50% অ্যাক্টিভিটি লেভেল ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন, 50,000 টাকা ডিপ্রিসিয়েশন সহ 50% লেভেলে তোমার অ্যানুয়াল ওভারহেড লাগবে হচ্ছে, উপরি ব্যয় লাগবে হচ্ছে 2,50,000 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে তোমার কস্টের বিবরণ। কস্ট গুলো কি কি লাগলো আমরা একটু খেয়াল করি। কস্ট ওয়ান হচ্ছে এলিমেন্ট অফ কস্ট, র মেটেরিয়ালস লাগবে হচ্ছে প্রতি ইউনিটে 3 টাকা, লেবার কস্ট হবে হচ্ছে প্রতি ইউনিটে 2.5 টাকা, আর ডিপ্রিসিয়েশন খরচ হবে হচ্ছে তোমার 50% লেভেলে 2,50,000 টাকা। কিন্তু এই 2,50,000 ভিতরে আছে 50,000 টাকা ডিপ্রিসিয়েশন, যেটার জন্য তোমার কোনো টাকা খরচ হবে না, এটা নন ক্যাশ এক্সপেন্স। এইগুলো হচ্ছে তোমার এলিমেন্টস অফ কস্ট। এরপরে আসছে র মেটেরিয়ালস আর ইন স্টক অ্যান্ড অ্যাভারেজ ফর 1 মান্থ। যে কথা আমি তোমাদেরকে বলছিলাম যে কনভার্সন পিরিয়ডটা যদি দেওয়া না থাকে তখন তোমাকে বের করে নিতে হবে। এখানে দেওয়া আছে র মেটেরিয়ালস আর ইন স্টক অ্যান্ড অ্যাভারেজ ফর 1 মান্থ, অর্থাৎ র মেটেরিয়ালস ক্রয় করে আনার পরে গুদামে রক্ষিত থাকে 1 মাস। 1 মাস র মেটেরিয়ালস ঘরে থাকে, তারপরে এটা উৎপাদন কাজে যায়। এরপরে বলছে ম্যাটেরিয়ালস আর ইন প্রসেস অন অ্যাভারেজ ফর 2 মান্থ। ম্যাটেরিয়ালসটা প্রসেস করতে অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস হয় 2 মাস ধরে, তাহলে এই কনভার্সন পিরিয়ড ফর ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে 2 মান্থ, এটাও দেওয়া আছে। ফিনিশ গুডস আর ইন স্টক অন অ্যাভারেজ ফর 2 মান্থ। উৎপন্ন উৎপাদন হয়ে যাওয়ার পরে এটা গুদামে আরো তৈরি পণ্য হিসাবে থাকে আরো 2 মাস। তাহলে ম্যাটেরিয়ালস এর কনভার্সন পিরিয়ড 1 মান্থ, ওয়ার্ক ইন প্রসেস এর কনভার্সন পিরিয়ড 2 মান্থ, আর ফিনিশ গুডস এর কনভার্সন পিরিয়ড 2 মান্থ। বলছে ক্রেডিট অ্যালাউ টু অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ তুমি যাদের কাছে টাকা পাবো বাকিতে বিক্রয় করার পরে ফর 3 মান্থ, অর্থাৎ বাকিতে বিক্রয় করে তুমি 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে, তাদেরকে 3 মাস সময় দিবে টাকা পরিশোধ করার জন্য। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর কনভার্সন পিরিয়ড হচ্ছে 3 মান্থ। দ্যাট রিসিভড ফ্রম সাপ্লায়ার্স, এবার সাপ্লায়ারদের কাছ থেকে তুমি যখন র মেটেরিয়ালস গ্রহণ করবে ইজ ফর 1 মান্থ, তোমাকে তারা অ্যালাউ করবে হচ্ছে 1 মাস। অ্যাকাউন্ট রিসিভেবলে তুমি 3 মাস অ্যালাউ করছো,
আর অ্যাকাউন্টস পেয়াবেল অর্থাৎ তারা তোমাকে অ্যালাউ করছে হচ্ছে 1 মান্থ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস হাফ অফ মান্থ, মজুরি দেওয়ার সময় তুমি অর্ধ মাস কনভার্সন পিরিয়ড পাবা, অর্থাৎ কাজ করে 15 দিন পরে তোমাকে টাকা পরিশোধ করতে হবে কাজ করানোর পরে। আর ওভারহেড 1 মান্থ, ওভারহেডের ক্ষেত্রে তুমি এই সময়টা পাবা হচ্ছে 1 মাস, অর্থাৎ আজকে কাজ করে গেলে 1 মাস পরে তুমি টাকাটা পরিশোধ করতে হবে তোমাকে। বলছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা আমি ওখানে বলে আসছিলাম যে ক্যাশের ক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলে দিবে। এরা বলছে যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, বলছে ক্যাশ নগদ টাকা এবং ব্যাংকে নেট ওয়ার্কিং ক্যাপিটালের 10% রাখতে হবে। ক্লিয়ার হলো? এই পর্যন্ত হচ্ছে অঙ্ক। ইউ মে অ্যাজুম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, এ কথাটা বলছে সারা বছর একইভাবে উৎপাদন কার্য চলে। অ্যান্ড ওভারহেড অ্যাকুর সিমিলারলি, একইভাবে 1/4 অফ দ্য আউটপুট ইন সোল্ড এগেনস্ট এ ক্যাশ, বলছে যে 4 ভাগের 1 ভাগ বিক্রয় হবে হচ্ছে তোমার নগদে, আর 3 ভাগ হবে হচ্ছে বাকিতে। এইটা হচ্ছে মূলত প্রবলেম। এখন এটা আমরা একটু সলভ করব। এখন তোমরা বলো প্রবলেম বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, তাহলে আগে এটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা সলভে যাব। কোনো প্রশ্ন আছে এই প্রবলেমটা নিয়ে? প্রবলেম বুঝতে কোনো সমস্যা নাই? আচ্ছা তাহলে মিউট করো, আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা বলছিলাম সাম প্রি ক্যালকুলেশন, কিছু ওয়ার্কিং করে নিতে হবে তোমাকে। দেখো 1 নম্বরে আমরা লিখছি অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, এপিইউ, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। অঙ্কে প্রয়োজনে আমরা যাব, যে দেখবো কি বলছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিটে। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট বলছে দেখো ওই যে 2 নম্বর লাইনে, টু ফাইন্যান্স অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল অফ 50%, the capacity of the concern to product 2,40,000 units per annum, বলছে তারা অ্যানুয়াল প্রোডাকশন করবে 50%, তাদের ক্যাপাসিটি আছে 2,40,000 টাকা, তারা উৎপাদন করবে 50%। তাহলে এখানে আমরা 2,40,000-এর 50% 1,20,000 ইউনিট, এটা গেল। অর্থাৎ 2,40,000 হচ্ছে তাদের বাৎসরিক উৎপাদন ক্ষমতা, কিন্তু তারা উৎপাদন করবে হচ্ছে 50%, 2,40,000-এর 50% হচ্ছে 1,20,000 ইউনিট। 2 নম্বরে বলছি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এটা দেওয়া আছে, সরাসরি বলা আছে। কোথায় বলা আছে? এই যে কস্ট অফ র মেটেরিয়ালস, কস্ট অফ র মেটেরিয়ালস 3 টাকা পার ইউনিট, এটা বলা আছে। আচ্ছা, ওভারহেড কস্ট পার ইউনিট, এখানে একটু আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হলো। ওভারহেড কস্ট পার ইউনিট কি কেন ক্যালকুলেট করে নিতে হলো আমরা একটু দেখে আসি। বলছে ওভারহেড, অ্যানুয়াল ওভারহেড 50% অ্যাক্টিভিটি লেভেলে হবে হচ্ছে 2,50,000 টাকা, কিন্তু এর ভিতরে 50,000 টাকা ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন। এই জন্য আমরা 2,50,000 থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়ে নিব। 2,50,000 থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে 1,20,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট ওভারহেড চলে আসলো। আচ্ছা, কেন আমরা 50,000 বাদ দিলাম? এই 50,000 আমরা বাদ দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটার জন্য আমাদের কোনো টাকার প্রয়োজন হবে না, এটা অলরেডি স্থায়ী সম্পত্তির ভিতরে আছে, আমরা খরচ হিসাবে শুধু দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, এটা গেল ওভারহেড কস্ট পার ইউনিট। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা উচিত ছিল, সেটা হচ্ছে লেবার কস্ট, ডিরেক্ট লেবার কস্ট 2.5 পার ইউনিট, এটা আমরা নিয়ে আসবো নিচে যে। আচ্ছা ঠিক আছে, দেখো আরেকটা কস্ট আছে লেবার কস্ট। আচ্ছা, ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিট, আমরা যখন সূত্র দেখছিলাম এই যে এখানে আমরা বলছিলাম এই রেটটা চেঞ্জ হবে। ইনভেন্টরির ক্ষেত্রে যে রেট হবে পার ইউনিট কস্ট যেটা, এটা হচ্ছে চেঞ্জ হবে, পার ইউনিট কস্ট চেঞ্জ হবে। তাহলে ওয়ার্ক ইন র মেটেরিয়ালস এর ক্ষেত্রে পার ইউনিট কস্ট হচ্ছে 3 টাকা,
কিন্তু ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে পার ইউনিট কস্টটা আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে? ওয়ার্ক ইন প্রসেস বলতে আমরা যেটা বুঝি একটু ভালো করে বুঝে নাও, যে ওয়ার্ক ইন প্রসেস বলতে আমরা বুঝি সাধারণত মানে চলতি কার্য। এখন এই চলতি কার্য বলতে একটা অ্যাভারেজ ধরা হয়, সেটা এইভাবে ধরে নেওয়া হয় যে ম্যাটেরিয়ালস পুরোটা ইনভলভ হয়েছে, অর্থাৎ ম্যাটেরিয়ালস এর একটা পণ্য তৈরি করতে যত টাকা ম্যাটেরিয়ালস লাগবে সেটা আমরা ইনপুট দিয়ে দিয়েছি মেশিনের ভিতরে। পার্থক্য শুধু কোথায়? এখনো পর্যন্ত লেবার এবং ওভারহেড 50% ধরা হয়, অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস ধরা হয়েছে 100%, ডিরেক্ট লেবার এবং ওভারহেড ধরা হয়েছে 50% করে, যদি অঙ্কের ভিতরে কোনো রেট বলা না থাকে। আচ্ছা, অঙ্কে যদি বলা থাকতো যে ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে আমাদের 60% এর লেবার খরচ হয়ে গেছে, 40% ওভারহেড খরচ হয়ে গেছে, তখন আমরা 60% এবং 40% ধরতাম। কিন্তু যেহেতু অঙ্কের ভিতরে কোথাও কোনো কথা বলা নাই, এই জন্য ডিরেক্ট লেবারকে আমরা 50% এবং ওভারহেডের 50% ব্যবহৃত হয়েছে বলে ধরে নেওয়া হলো। তাহলে ম্যাটেরিয়ালস এর 100% 3 টাকা, ডিরেক্ট লেবারের 50% 1 টাকা 25 পয়সা এবং 1 টাকা 67 পয়সার 50% 83 পয়সা, প্রায় 84 পয়সা হয়। এটা আমরা যোগ করলে পেলাম ওয়ার্ক ইন প্রসেস পার ইউনিট 5 টাকা। আচ্ছা, এরপরে ফিনিশ গুডস কস্ট পার ইউনিট। আচ্ছা, পার ইউনিট কস্ট ফর ফিনিশ গুডস, এখানে সবই 100%। যেহেতু পণ্যটা তৈরি হয়ে গেছে, এটা ধরে নিতে হবে তোমার সকল ব্যয় এর ভিতর অন্তর্ভুক্ত থাকবে। তাহলে ফিনিশ একটা পণ্য শেষ করতে হলে কি কি লাগবে? ম্যাটেরিয়ালস পুরোটাই লাগবে, ডিরেক্ট লেবার পুরোটাই লাগবে এবং ওভারহেডও পুরোটা লাগবে। এটা তিনটা যোগ করলে আমরা ফিনিশ গুডস এর প্রোডাকশন কস্ট পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অনেক বই এটা এই বিতর্ক তোমরা পেয়ে যেতে পারো। অ্যাকাউন্ট রিসিভেবল অনেক সময় বিক্রয় মূল্যে ধরা হয় পার ইউনিট, বইয়ে অনেক পেতে পারো, কিন্তু এটা ঠিক না। ঠিক না কেন? কারণ যে বিক্রয় মূল্যের ভিতরে থাকে হচ্ছে মুনাফা। মুনাফা প্রফিটের অংশ, মানে ক্যাপিটালের অংশ না। বিক্রয় মূল্যের ভিতরে কি থাকে? মুনাফা থাকে। বিক্রয় মূল্যে থাকে কস্ট অফ গুডস সোল্ড প্লাস হচ্ছে প্রফিট। এই প্রফিটটা যদি আমরা ক্যাপিটালের ভিতরে অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের ক্যাপিটালের প্রয়োজন বেশি হয়ে যাবে। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হবে হচ্ছে ফিনিশ গুডস, অর্থাৎ আমাদের অ্যাট কস্ট। অ্যাকাউন্ট রিসিভেবলটাও আমরা ধরবো অ্যাট কস্ট, অর্থাৎ আমরা বিক্রি করছি যে পণ্যটা সেটা আমাদের উৎপাদন খরচ কত হয়েছে সেটা রেট ধরবো। তার মানে ফিনিশ গুডস এর রেট এবং অ্যাকাউন্ট রিসিভেবল এর রেট পার ইউনিট যে রেটটা সেটা একই হবে। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়াবেলটা হবে যেটা, সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, অর্থাৎ আমরা ম্যাটেরিয়ালস ক্রয় করছি যেটা, সেটার রেটটা হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবেল। ওয়েজেসটা দেওয়াই আছে 2.5 পার ইউনিট। এবার ওভারহেডটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম, পার ইউনিট ওভারহেড কত? 1 টাকা 67 পয়সা, এটা আমরা আগেই ক্যালকুলেট করছিলাম, এই যে 1 টাকা 67 পয়সা। আচ্ছা, এগুলো আমরা করে নেওয়ার পরে এখন আমরা আরো কিছু একটা নোট দেওয়া আছে এখানে, দেখে নিই। কনভার্সন পিরিয়ড কার কত, এটা অঙ্কে দেওয়া আছে, আমাদের ক্যালকুলেট করতে হয়নি। কনভার্সন পিরিয়ড প্রতিটারই দেওয়া আছে অঙ্কে, আমাদের ক্যালকুলেট করা লাগেনি, কিন্তু এখানে এক নজরে আমরা লিখে নিয়েছি। র মেটেরিয়ালস কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 1 মান্থ, ওয়ার্ক ইন প্রসেস কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 2 মান্থ, ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 2 মান্থ, ডেটর্স কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 3 মান্থ, ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়াবেল যেটা, সেটার কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 1 মান্থ, ওয়েজেস এর ক্ষেত্রে কনভার্সন পিরিয়ড দেওয়া আছে হাফ মান্থ, মানে মাসের অর্ধেক, ওভারহেড এর ক্ষেত্রে কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 1 মান্থ। আচ্ছা, ক্রেডিট সেলসটা আমরা বের করে নিয়েছিলাম, অঙ্কে বলা ছিল, একটু দেখে আসি লাস্ট লাইনে। আচ্ছা, বলছে 1/4 অফ দ্য আউটপুট ইন সোল্ড এগেনস্ট এ ক্যাশ। ওখানে বলা ছিল যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে নগদে বিক্রি করা হয়, তাহলে বাকি 3 ভাগ হচ্ছে বাকিতে বিক্রি করা হয়। এই যে এখানে আমরা এই জন্য ক্যালকুলেট করে নিলাম, ক্রেডিট সেলস হচ্ছে 1,20,000 ইউনিটের 4 ভাগের 3 ভাগ 90,000 ইউনিট বিক্রি হবে বাকিতে। এবার আমরা অঙ্কে চলে আসছি, এখানে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এটাই মূলত তোমাদেরকে করতে বলা হয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা বলছিলাম আগে কারেন্ট অ্যাসেট গুলো আসবে, তারপরে কারেন্ট লাইবিলিটিস আসবে। টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এই কাজটাই আমরা এখন করব। হ্যালো,
হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে করতে পারি খেয়াল করি একটু। কারেন্ট অ্যাসেটের ভিতরে আমরা ক্যাশটা পরে দিয়েছি, কারণ ক্যাশের একটু কন্ডিশন আছে, কেন পরে দিয়েছি সেটা আমরা বলবো। দেখো, ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, আমাদের যে সূত্র ছিল অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণ পার ইউনিট কস্ট গুণ হচ্ছে কনভার্সন পিরিয়ড, ভাগ ছিল হচ্ছে 360 অবলিক অবলিক ছিল হচ্ছে 52/12। আমরা বলেছিলাম এটা নির্ভর করবে কনভার্সন পিরিয়ডের উপর। কনভার্সন পিরিয়ড যে ফরম্যাটে থাকবে নিচেই সেই ফরম্যাটটা আসবে। আমাদের এখানে র মেটেরিয়ালস এর কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 1 মান্থ, যেহেতু কনভার্সন পিরিয়ড মাসে দেওয়া আছে এই জন্য আমরা নিচেই 12 আনলাম। আচ্ছা, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,20,000, সরি একটু ভুল হয়েছে, আরেকটা শূন্য হবে। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,20,000, এখনই ঠিক করে দিই। আচ্ছা থাক, এটা তোমরা ঠিক করে নিও, বুঝে নাও। এটা হবে 1,20,000 গুণ হচ্ছে 3, 3 বলছে পার ইউনিট কস্ট, 3 হচ্ছে পার ইউনিট কস্ট, যেটার লেবারের কস্ট, ম্যাটেরিয়ালস এর কস্ট ছিল, ক্রয় মূল্য ছিল। আর কনভার্সন পিরিয়ড দেওয়া হচ্ছে 1 মান্থ। 1 মান্থ দেওয়ার কারণে এখানে আমরা 12 দিলাম, দিলে আসলো হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ আমাদের র মেটেরিয়ালস বাবদ বছরে 30,000 টাকা রাখতে হবে। আচ্ছা, ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস, ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,20,000 টাকা। পার ইউনিট কস্ট আমরা ওয়ার্ক ইন প্রসেসের বের করে নিয়েছিলাম। এই যে ওয়ার্ক ইন প্রসেসের পার ইউনিট কস্ট আমরা বের করেছি 5 টাকা 85 পয়সা। 8 পয়সা, 85 ঠিক না? হ্যাঁ, 5 টাকা 8 পয়সা, 8.5 পয়সা, 5 টাকা 8.5 পয়সা, এটা আমরা বের করে নিয়েছিলাম পার ইউনিট কস্ট। এবং ওখানে কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 2 মান্থ, এই জন্য আমরা নিচে আনলাম 12। ঠিক আছে। আচ্ছা, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,20,000, পার ইউনিট কস্ট আমরা বের করেছিলাম 7 টাকা। হ্যাঁ, 10 মিনিটের ভিতরে আমাদের এটা শেষ করতে হবে ক্লাস। আচ্ছা, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস একইভাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক একইভাবে অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে একটু আমরা খেয়াল করি। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমরা কি আনবো? অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে পার ইউনিট অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, আমি এখানে আগেই বলেছিলাম এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট যদিও লিখেছি, কিন্তু এটা আসবে অ্যানুয়াল ক্রেডিট সেলস। বেসিক্যালি অ্যানুয়াল ক্রেডিট সেলস আমরা পেয়ে গেছিলাম 4 ভাগের 1 ভাগ, 90,000 ইউনিট। রেটটা বলেছিলাম যে ফিনিশ গুডস এর রেট হবে, এবং কনভার্সন পিরিয়ড দেওয়া আছে 3 মান্থ, আর 12 তো হচ্ছে সূত্রে 12। আচ্ছা, এর গেল যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেট এক্সক্লুডিং ক্যাশ, অর্থাৎ ক্যাশ বাদে টোটাল কারেন্ট অ্যাসেট আমাদের কত, কারণ আমরা এখানে ক্যাশ আনি নাই, ক্যাশের একটা কন্ডিশন আছে এই কারণে। পরেরটা দেখি, কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর ভিতরে প্রথমটা আছে অ্যাকাউন্টস পেয়াবেল। অ্যাকাউন্টস পেয়াবেল এর ভিতরে বলা আছে 1,20,000 ইউনিট তার মাসিক প্রয়োজন হবে। প্রতিটি ক্রয় মূল্য হবে হচ্ছে, মানে ম্যাটেরিয়ালস বাবদ খরচ হবে হচ্ছে পার ইউনিট 3 টাকা। আর 1 হচ্ছে বলা আছে অ্যাকাউন্টস পেয়াবেল এর কনভার্সন পিরিয়ড হচ্ছে 1 মান্থ, সূত্রের 12। ডিফার্ড ওয়েজেস, ওয়েজেস আমরা বকেয়া রাখতে পারবো 1,20,000 ইউনিট উৎপাদন, ওয়েজেস এর পার ইউনিট রেট হচ্ছে তোমার 2 টাকা 50 পয়সা। আর ওয়েজেস বকেয়া রাখতে পারবো আমরা ল্যাগ ইন পেমেন্ট, ওখানে বলা আছে হচ্ছে হাফ মান্থ, এই জন্য হচ্ছে 0.5 হাফ মান্থ, সূত্রের 12, এখানে মাস এই জন্য 12। আচ্ছা, ওই সরি এখানেও ভুল হয়েছে, ডিফার্ড ওয়েজেস এটা হবে না, এটা হবে হচ্ছে ওভারহেড, ওয়েজেস এর পরেরটা হবে হচ্ছে ওভারহেড। আচ্ছা, পরে ওভারহেডের ক্ষেত্রে হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,12,000, ওভারহেডের রেট আমরা পার ইউনিট বের করে নিয়েছিলাম 1 টাকা 67 পয়সা, এবং 1 মান্থ হচ্ছে কনভার্সন পিরিয়ড, সূত্রের 12। এই টোটাল কারেন্ট অ্যাসেট অর্থাৎ অ্যাকাউন্টস পেয়াবেল,
ডিফার্ড ওয়েজেস, ডিফার্ড ওভারহেডটা যোগ করলে আমাদের হলো 59,200। এখন নিট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস বি, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে হলো হচ্ছে আমাদের এক্সেপ্ট ক্যাশ, অর্থাৎ এর ভিতরে ক্যাশ নাই, 3,77,225 টাকা। এখন অঙ্কে বলেছিল ওরা নিট ওয়ার্কিং ক্যাপিটালের 10% হচ্ছে ক্যাশ রাখবে, কন্টিনজেন্ট রাখবে, মার্জিন রাখবে, ক্যাশ মার্জিন রাখবে 10%। অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল যা তার 10% থাকবে হচ্ছে ক্যাশ। তাহলে নিট ও ক্যাশ বাদে বাকি নিট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 90%। তাহলে এই যে 3,77,225 টাকা হচ্ছে 90%-এর সমান। তাহলে 3,77,225-কে 90 দিয়ে ভাগ করে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ক্যাশ কত টাকা রাখতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। যেহেতু বলছে ক্যাশ 10%, ক্যাশ আমরা জানি না, কিন্তু তাহলে যেটি আমাদের এখন বেরোলো ওই যে 3,77,225, এটা হচ্ছে ক্যাশ বাদে। তাহলে ক্যাশ যদি 10% হয়, এটা হচ্ছে 90%। তাহলে 90 দিয়ে আমরা ভাগ করলাম, করে 10 দিয়ে গুণ করলে আমরা ক্যাশের পরিমাণটা পেয়ে গেলাম। এবার তোমার নিট ওয়ার্কিং ক্যাপিটাল এক্সেপ্ট ক্যাশ সাথে হচ্ছে ক্যাশ মার্জিন যোগ করলে আমরা পেয়ে যাব নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তো এটাই হচ্ছে বিষয়। এখন আমাদের মোটামুটি থ্যাঙ্কস টু অল। হ্যাঁ, এখন তোমাদের কোনো কথা আছে কিনা অল্পের ভিতরে শেষ করো, টাইম আর বেশি নাই, 5 মিনিট টাইম আমরা পাবো।